মালদায় যে ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা চলছে তার আলটিমেট আউটকাম কি পশ্চিমবঙ্গে এবার রাষ্ট্রপতি শাসন করে ভোট করতে হবে এবং সেই নির্দেশ অন্য কোথাও নয়, স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা অবজার্ভ করছেন এবং তাদের নির্দেশেই কি সেই ঘটনা ঘটতে হবে। আপনারা জানেন মালদার ঘটনা নিয়ে শতপ্রণোদিত মামলা হয়ে গেছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট পুরো মামলাতে একাধিক কঠোর পদক্ষেপের কথা বলেছেন, কিন্তু সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটি যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে একদম চাঁচা ছোলা ভাষায় মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে দুঃখজনকভাবে আপনার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সকলেই রাজনৈতিক ভাষায় কথা বলেন। আপনি কি মনে করেন আমরা জানি না এই দুষ্কৃতীরা কারা? অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কথাই কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমান হাল কি সেইটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট রিড করে ফেলেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, এই পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে যদি নির্বাচন করতে হয় তাহলে ওই তোলামুলি গুন্ডাগুলো তাদেরকে কিন্তু জেলে পুরতে হবে, আর সেইটা একমাত্র সম্ভব হবে যদি এইখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটাকে পুরোপুরি রিপ্লেস করে ফেলা যায়। যতই ওই একজন দুজন পাঁচজন 100 জন আধিকারিক চেঞ্জ করা হোক, পশ্চিমবঙ্গের ছবিটা বদলাবে না এবং মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে না। এই ছবিটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে? কেন এত বড় কথা বলছি এটা বুঝতে গেলে ক্রোনোলজিটা বুঝতে হবে। গতকাল থেকে মালদাতে ঠিক কি কি ঘটনা ঘটলো, কেন এরকম মারাত্মক অবজারভেশনে মহামান্য সুপ্রিম কোর্ট এলো এবং এরকম ভয়ঙ্কর সম্ভাবনার কথা নিয়ে জাতীয় মিডিয়াতেও চর্চা হয়ে গেছে। ঘটনার সূত্রপাত গতকাল শুরু হয়েছে। গতকালে কালিয়াচকে সকাল 11টা থেকে বিক্ষোভ চলে। কারা বিক্ষোভ করছেন? বিক্ষোভ করছেন তারা যারা দাবি করছেন যে অ্যাডজুডিকেশনের পরে তাদের নাম বাদ গেছে কিন্তু তারা হচ্ছেন বৈধ ভোটার। এখন মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তো নির্দেশ দিয়েই রেখেছেন যে এটার জন্য ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সেই ট্রাইব্যুনালে গিয়ে তারা তাদের কথা বলতে পারেন এবং সেখানে যদি প্রমাণিত হয় তারা বৈধ ভোটার, আবারও তাদের নাম ভোটার তালিকায় উঠে আসবে। কিন্তু তা সত্ত্বেও এরকম ভয়ঙ্কর অবস্থা কেন তৈরি হলো? কেন মোথাবাড়ি এবং সুজাপুরে সকাল থেকে বিক্ষোভ শুরু হলো? সকাল 11টা থেকে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গেল এবং তার থেকেও ভয়ঙ্কর ঘটনা কালিয়াচক 2 নম্বর ব্লক, যেখানে জুডিশিয়াল তাদের 7 জন অফিসার, যার মধ্যে একজন মহিলাও রয়েছেন, তাকে আটক করে রাখা হলো। ভাগ্য ভালো যেখানে এই বিচার পর্ব চলছিল সেখানে বাথরুম আছে, ফলে তারা অন্তত সেই জায়গাটায় যেতে পেরেছেন। বাকি তাদের কাছে জল খাওয়া কিচ্ছু পৌঁছে দেওয়া হয়নি। এবং সব থেকে মজার কথা হচ্ছে এত বড় ঘটনা ঘটে গেছে অথচ রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এই লেভেলের কোনো হায়ার অফিসিয়াল সেইখানে পৌঁছননি। আর এখানেই তো বিষয়টা জাগছে, এখানেই তো প্রশ্নটা উঠছে যে ইলেকশন কমিশন তো এদের সকলকে চেঞ্জ করে দিয়েছেন। যারা এখানে গন্ডগোল করতে পারতেন বলে মনে করা হচ্ছে তাদের সকলকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, নতুন সেট আপ নিয়ে আসা হয়েছে। তারপরেও এই রকম ঘটনা কেন ঘটছে? আর এইখান থেকেই মহামান্য সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন যে যে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, যে পুলিশি সিস্টেম চলছে, সেখানে কয়েকজন আধিকারিককে চেঞ্জ করলে পশ্চিমবঙ্গে সুস্থ গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। সেটা করতে গেলে পুরো সিস্টেমের চেঞ্জের প্রয়োজন রয়েছে। ফলে এই ঘটনা কিন্তু ছত্রে ছত্রে ভয়ঙ্কর রকম একটা মোড় নিচ্ছে। এরপর এত দীর্ঘ অবরোধের পর প্রায় 8 ঘন্টা ধরে সেখানে অবরোধ চলে এবং শেষ পর্যন্ত 8 ঘন্টা বাদে প্রায় রাত্রি 12টার সময় ওই 7 জন মাননীয় বিচারককে উদ্ধার করা হয়। পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারে এবং উদ্ধার করে যখন কনভয় করে তাদের প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময়ই সেখানে কিন্তু কনভয়ে হামলা হয়ে যায়। সেই কনভয়ের এক গাড়ির ছবি ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির কাচ ভেঙে কুঁচো কুঁচো হয়ে গেছে এবং খবর আসছে যে একজন স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মী দুজনেই আহত হয়েছে। যদিও পুলিশ সূত্রে বলা হয়েছে যে আঘাতের পরিমাণ এমন কোনো বড় নয়, দুজনেই স্টেবিলাইজ সিচুয়েশনে আছে। কিন্তু ভাবুন একবার, যেখানে পুলিশ পৌঁছে গেছে, পুলিশ প্রোটেকশনে মহামান্য বিচারকদের নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কনভয়ে যদি এরকম মারাত্মক হামলা হয় তাহলে ভোটের দিন পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক কী হবে, কি করা হবে? এবং সেই জায়গায় সত্যিই কি মানুষ ভোট দিতে পারবে না? নিজের ভোট দিতে না পারলে এখানে গণতন্ত্রকে যে বাঁচানো যাবে না
সেই ইঙ্গিতটা কি ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে না? এদিকে আপনাদের যে প্রশ্নটা থাকছে, অনেকেই এই প্রশ্নটা করছেন যে এরকম যে ঘটনা ঘটছে তাহলে ইলেকশন কমিশন কি করছে? ইলেকশন কমিশন তো সবাইকে চেঞ্জ করে দিয়েছে। একটা বিষয় মাথায় রাখুন, ইলেকশন কমিশন এই সব অফিসারদের চেঞ্জ করেছেন বটে, তবে প্রশাসনটা কিন্তু ইলেকশন কমিশনটা চালান না। এখনও যে সরকারটা চলছে তারাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছেন। সুতরাং এই যে অফিসারদের চেঞ্জ করা হচ্ছে, তাদের সিস্টেম যদি চেঞ্জ না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে এবং সেই ঘটনাই ঘটছে। এবং মাথায় রাখতে হবে, যখন মালদাতে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে তখন ওই রিজিয়নে প্রচারের কাজ চালাচ্ছেন খোদ দিদিমণি, এবং সেখান থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে উস্কানিমূলক কথাবার্তা চলছে। এবার প্রশ্ন উঠছে যে কেন এর পরও সেখানে কোনো রকম কড়া পদক্ষেপ ইলেকশন কমিশন নিচ্ছে না? আরে সেই কারণেই তো মহামান্য সুপ্রিম কোর্টকে শতপ্রণোদিত হয়ে এই মামলায় ঢুকতে হচ্ছে। এই ঘটনা যখন ঘটেছে, ইলেকশন কমিশন যখন জানতে পেরেছে, তারা ইমিডিয়েটলি ডিজি যিনি রাজ্য পুলিশের রয়েছে তার রিপোর্ট কিন্তু তলব করেছে। এবং তার পাশাপাশি এই যে ঘটনা ঘটছে এটা মহামান্য হাইকোর্টকেও জানানো হয়েছে, কেননা সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে যে অ্যাডজুডিকেশন বিচার পর্বটা চলছে সেটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারিতেই হচ্ছে, এবং তার ফলে এই পুরো ঘটনা হাইকোর্টকে জানানো হয়। উদ্ধারের সময় পুলিশকে কিন্তু লাঠি চার্জ করতে হয়েছে, এবং সেই সময় ভয়ঙ্করভাবে একটা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয় যে ওই যে কনভয় যাচ্ছে, সেই কনভয় রাস্তায় বসে থাকা দুজন অসহায় সংখ্যালঘু মানুষের বুকের উপর দিয়ে নাকি গাড়ি চালিয়ে দিয়েছে, এবং তার ফলেই পরিস্থিতি বেগতিক হয়ে যায়। ওই কনভয়ের উপর হামলা হয়, যেখানে এক পুলিশকর্মী এবং এক স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আহত হন। ফলে এই যে যখন আটক করে রাখা হয়েছে প্রায় 8 ঘন্টা ধরে, তখন যে বিচারকরা আটকে আছেন তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে পুরো ঘটনা জানিয়ে দেন, এবং মহামান্য প্রধান বিচারপতিও দেশের সর্বোচ্চ বিচারপতি যিনি রয়েছেন সিজেআই সূর্যকান্তজি, তাকে কিন্তু এই ইনফরমেশনটা পাস অন করেন। ফলে তখনই বোঝা যাচ্ছিল যে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। অথচ আজকে সকালে, কালকে রাত্রে যখন এত কিছু ঘটনার ঘনঘটা হয়ে গেল, তারপর যে পরিস্থিতি সামাল দেবে তা কিন্তু নয়। উল্টে আজকে সকালে কি দেখা যাচ্ছে, ফের বিক্ষোভ শুরু হয়ে গেল। আজকে হলো পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায়, এবং সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে আবারও 12 নম্বর সড়ককে, জাতীয় সড়ককে অবরোধ করে দেওয়া হলো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে, গতকাল রাত্রে যেখান থেকে এই অবরোধ, এই হিংসার খবর এসছে, সেখানে কিন্তু ইমিডিয়েট বেসিসে পুলিশ পিকেটিং বসে গেছে। ইলেকশন কমিশন জানার পর সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পৌঁছে দেওয়া হয়েছে, ফলে সেই এলাকায় কিন্তু আর গন্ডগোল হলো না, কিন্তু নতুন একটা পকেট সেটাকে বেছে নেওয়া হলো, এবং সেই জায়গাতে কিন্তু আবারও গন্ডগোল, সেই জায়গাটা তৈরি হয়ে গেল। ফলে মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু নড়ে চড়ে বসলেন। তারা বুঝতে পারলেন যে এখানে কি পরিমাণ ঘুঘুর বাসা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকে বসে আছে, পুলিশ প্রশাসনকে কিভাবে পঙ্গু করে রাখা হয়েছে, এবং যতই ইলেকশন কমিশন এখানে চেঞ্জ করুক না কেন, আলটিমেটলি প্রশাসনটা দুষ্কৃতীদের দ্বারা চলছে, সুতরাং এখানে ইন্টারভেন করতেই হবে। ফলে এই মামলার শুরুতেই ভয়ঙ্কর একটা স্টেপের কথা মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন। প্রথমেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে শো কজ করা হলো, এবং আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি, সেইখানে কিন্তু তাদেরকে শো কজের জবাব দিতে হবে। এবং যখন এই নিয়ে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বোঝার চেষ্টা করছে যে সত্যি এটা কোনো গণ্ডগোলের ঘটনা হয়েছে, বিক্ষিপ্ত কোনো ঘটনা হয়েছে, নাকি এখানে রাজ্য প্রশাসনের একটা ভয়ঙ্কর ভূমিকা রয়েছে। এবং যেটা মজার ব্যাপার দেখা যায়, রাজ্য সরকারের তরফ থেকে যারা রয়েছেন, সেটা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হন বা কপিল সিব্বাল হন, তারা কিন্তু কার্যত ন্যাকামি করে যাচ্ছেন। তারা ভাবের ঘরে চুরি করার চেষ্টা করছেন, তারা বোকা বানানোর চেষ্টা করছেন, এবং এই জায়গাটা বোঝার মতো অক্ষমতা দেশের মহামান্য প্রধান বিচারপতির নেই, এমনটা তো হতে পারে না। ফলে ঘটনা যখন সেই দিকে ঘটছে, তখন কেন্দ্রের যিনি আইনজীবী, সেই মাননীয় তুষার মেহতাজি, তিনি কিন্তু একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট করে দেন, খুব সিগনিফিক্যান্ট স্টেটমেন্ট করে দেন। তিনি বলেন, নিরাপত্তার জন্য রাজ্যের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। এবার মহামান্য সুপ্রিম কোর্ট এখানে কিভাবে খেলতে শুরু করেছে দেখুন। যখনই এই স্টেটমেন্ট তুষার মেহতার তরফ থেকে আসে, তখন মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়, আমরা পুরো ব্যাপারটা ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিচ্ছি। অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে সিধা করা হবে সেটা ইলেকশন কমিশনই দেখে নি। এরপর যা হবে পুরো দায়িত্ব ইলেকশন কমিশনের যাবে। অর্থাৎ এখানে রাষ্ট্রপতি শাসন করবে, পুরো সিস্টেমকে একদম গোড়া থেকে উপরে ফেলে দেবে, নাকি এইভাবেই চলতে দেবে, সেটা ইলেকশন কমিশন দেখছে।
এবং এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্টের তিনটে অবজারভেশন, মহামান্য প্রধান বিচারপতি তিনটে অবজারভেশন, যেটা কিন্তু গোটা দেশে এখন চর্চার বিষয় হয়েছে। অবজারভেশন নাম্বার 1, এই ঘটনা শুধু বিচারকদের ভয় দেখানো নয়, আদালতকেও চ্যালেঞ্জ করা। এই যে ঘটনাটা ঘটে গেল, এই এত কিছু তামঝাম চললো, তার প্রধান জায়গাটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা, দেশের আইন ব্যবস্থাকে চালন করা। অর্থাৎ যে কথাটা বারবার বাংলায় উঠে এসেছে, বাংলায় কোনো আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে, সেইটা বকলমে মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু জানিয়ে দিল এবং পরিষ্কারভাবে বলে দিল যে এটা কোনো সাধারণ বিক্ষোভ নয়। সারাদিনের শুনানির পর মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন, সেকেন্ড অবজারভেশনটা শুনুন। বলছে এটা কোনো সাধারণ বিক্ষোভ নয়, এটা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। অর্থাৎ এই রাজ্যে ভয়ঙ্কর মৌলবাদী শক্তি লুকিয়ে আছে, যারা প্রয়োজনে যখন সিএ হয় তাদেরকে এনআরসি বলে খেপিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে। এখানে রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে বলে জেলাগুলোকে টাইট দিয়ে আসি এবং তারপর ওয়াকফকে নিয়ে ভয়ঙ্কর হার হিম করা অ্যাটাক হিন্দুদের উপর হয় এবং এখন অ্যাডজুডিকেশনকে দেখিয়ে এসআইআর প্রসেস যেখানে আদালতের নজরদারি হচ্ছে, সেই জায়গাটাকে ঘেঁটে দেওয়ার জন্য, বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত পদক্ষেপ। এবং তারপর 3 নম্বর যে অবজারভেশনটা দেওয়া হয়, যেখান থেকেই রাষ্ট্রপতি শাসন জারির কথা প্রবলভাবে উঠে আসছে, সেই অবজারভেশন হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার এটা একটা বড় উদাহরণ। অর্থাৎ এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন সেটা কেয়ারটেকার হয়ে গেলেও আর যে কোনো আস্থা মহামান্য সুপ্রিম কোর্টের নেই, দেশের সর্বোচ্চ আদালতের নেই, সেই কথাটা আজকে দ্বর্থহীন ভাষায় এই শুনানির সময় মহামান্য প্রধান বিচারপতি, দেশের সর্বোচ্চ বিচারপতি, তিনি কিন্তু জানিয়ে দিলেন। আর সেই জায়গা থেকেই এবার জল্পনাটা ছড়াচ্ছে, তাহলে যদি দেশের মহামান্য সুপ্রিম কোর্ট এই কথা বুঝতে পারে, যদি ইলেকশন কমিশন এই কথা বুঝতে পারে, যদি কেন্দ্রীয় সরকার এই কথা বুঝতে পারে এবং হাতে গরম প্রমাণ পেয়ে যায়, তাহলে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য, বিশেষ করে নির্বাচনের দিন, গণনার দিন তাদের সুরক্ষার জন্য এবার কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। আরও একটা স্টেপ যেটা নিয়ে এই জল্পনা কিন্তু বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই শুনানির শেষে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা জানাচ্ছে যে এই ঘটনার জন্য কোনো স্থানীয় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তদন্তে তারা বিশ্বাস রাখছে না, রাজ্য পুলিশের সিআইডি তাদের উপর আস্থা রাখছে না, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা এনআইএ তাদের দিয়ে তদন্ত করানো উচিত। কাকে দিয়ে তদন্ত করাবে সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, কিন্তু যে কেন্দ্রীয় সংস্থাই এই তদন্তটা করুক না কেন, তার প্রাইমারি রিপোর্ট সরাসরি মহামান্য সুপ্রিম কোর্টে জমা পড়বে। কি সিগনিফিকেন্স রয়েছে এই পয়েন্টার এটাই সিগনিফিকেন্স রয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে মনে করছে এই রাজ্যে ভয়ঙ্কর একটা শক্তি কাজ করছে, অপশক্তি কাজ করছে, যারা পুরো সিস্টেমটাকে, পুরো গণতন্ত্রটাকে ভেঙে চুরে চুরমার করে দিতে চাইছে, যারা আইন শৃঙ্খলা কোনো কিচ্ছু মানে না, এই রাজ্যটাকে জঙ্গল রাজ্যে পরিণত করেছে। কিন্তু এটা তো অবজারভেশন, এটা তো তাদের আন্ডারস্ট্যান্ডিং। সেই জায়গা থেকে এটাই কি বাস্তব সত্য, সেটা তথ্য প্রমাণের ভিত্তিতে এস্টাবলিশ হওয়ার দরকার আছে এবং সেই কারণেই রাজ্য সরকারের যারা পা চাটা হবে, যারা সেখানে প্রভাবিত থাকবে, তাদের দিয়ে তদন্ত করালে হবে না, একটা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করতে হবে এবং সেই তদন্তের রিপোর্ট সরাসরি মহামান্য সুপ্রিম কোর্ট দেখতে চাইছে যে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটাই কারেক্ট কিনা। যদি এই প্রাইমারি রিপোর্টে সেই ইঙ্গিত আসে, যেটা বারেবারই অতীতে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স, যারা কেন্দ্রীয় সংস্থার ইন্টেলিজেন্স, সেখান থেকে কিন্তু জানতে পেরেছি, মিডিয়া রিপোর্টও হয়েছে যে এই রাজ্যে বিশেষ করে আমাদের পড়শি দেশের সঙ্গে যে জায়গাটায় রয়েছে, সেখানে যেভাবে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, তার ফলে বেশ কিছু জায়গা এই রকম এলিমেন্টে ভর্তি হয়ে গেছে, যেটা দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন। সেই রিপোর্ট কিন্তু আমরা অতীতে মিডিয়াতে দেখেছি, ফলে সেই সন্দেহটা কিন্তু ক্রমশ দানা বাঁধছে মহামান্য সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এবং তারা সেখানে তদন্ত করিয়ে সেই জায়গাটায় ক্লিয়ার হতে চাইছেন। একবার যদি ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু ভয়ঙ্কর স্টেপ কিছু পশ্চিমবঙ্গের জন্য অপেক্ষা করছে।
এবং এই যে পয়েন্টটা, এটা যে হাওয়ায় ভাসানো পয়েন্ট নয়, সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে যাওয়ার পরই রাজ্যের সিইও, প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে কমিশন। মালদহ কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পদক্ষেপ। দেখুন, এর একটা প্রাইমারি রেজাল্ট আমরা পাচ্ছি। এই যে গণ্ডগোলের জায়গা হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, প্রায় 18 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। এই ঘটনায় দাঁড়িয়ে থেকে যে মক্কারটা, যে ফেরেববাসটা পুরো পরিস্থিতিটাকে অগ্নিগর্ভ করলো, সেই সো কল্ড আইনজীবী এখন কেরালায় পালিয়ে গেছে। এবং শুধুমাত্র তার এইবারের ঘটনা নয়, অতীতেও তার ট্র্যাক রেকর্ড আছে, এবং কোনো রকম কোনো জায়গা থেকে তাকে সাবধান করা, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া এই রাজ্য প্রশাসন কোনো করেনি। ফলে অনেক কিছু ঘটনা সেইখানে ঘটছে। সেটা ইম্পর্টেন্ট নয়। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, যেটা আমরা বুঝতে পারছি, যেটা আপনারা বুঝতে পারছেন, সেটা কি ইলেকশন কমিশন বুঝতে পারছে না? সেটা কি পুলিশ বুঝতে পারছে না? সেটা কি প্রশাসন বুঝতে পারছে না? নিশ্চিতভাবে আমাদের থেকে অনেক বেশি বুঝতে পারছে। এবং এই আলোচনা ডেফিনেটলি সেই জায়গাতেই হচ্ছে যে এই যে সিস্টেমটা হচ্ছে, যেটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে আইন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হবে, জঙ্গলরাজ করা হবে এবং এই রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করতে দেওয়া হবে না। সেই জায়গা থেকে আপনাদের উপর কি আর ট্রাস্ট করা যায়? যদি হয়, কিভাবে হবে তার পুরো ব্লু প্রিন্ট আমাদের দিন, এবং সেই জায়গা থেকে আমরা এবার অ্যাডমিনিস্ট্রেশন চালাবো। আর সেই জায়গা যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে তাদের অনুমতি নিয়ে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলা হবে। কেননা এই রাজ্যে নিরপেক্ষ ভোট করানোটা অত্যন্ত জরুরি, এবং সেটা জাতীয় নিরাপত্তার স্বার্থে। এখানে এই রাজ্যের ভয়ঙ্কর রকম একটা মৌলবাদী শক্তি কাজ করছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, ভয়ঙ্কর কিছু রাজনৈতিক শক্তি প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এদেরকে হাওয়া দিচ্ছে, এবং সেইটা মহামান্য সুপ্রিম কোর্টে বুঝতে পারছে। সুতরাং সেখান থেকে যখন এই আন্ডারস্ট্যান্ডিং আসছে, এই অবজারভেশন আসছে, এবার কিন্তু টাইম ফর অ্যাকশন। না, এটা কোনো খাতায় কলমে ওই হাওয়াই ভাসানো টাইম ফর অ্যাকশন নয়, সত্যিকারের টাইম ফর অ্যাকশন চলে এসেছে। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট আন্ডারস্ট্যান্ড করছেন, এবং তার থেকেও বড় কথা, ইলেকশন কমিশন কিন্তু এবার অ্যাকচুয়াল অ্যাকশনে নেমে গেছেন। ফলে মালদা কাণ্ড এবার কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির পুরো মোড়টা ঘুরিয়ে দিতে পারে, এবং সেটাও মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে। এবং তার আলটিমেট আউটকাম কিন্তু রাষ্ট্রপতির শাসন জারি করে পুরো সিস্টেমকে চেঞ্জ করে তবেই ভোট। এই জায়গাটা কিন্তু ক্রমশ জল্পনা বাড়াচ্ছে। কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।